মাদারীপুরে শিক্ষক হত্যা চেষ্টায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত। আটক ফাহিম 4 দিন আগে নিখোঁজ ছিল দাবি করে জিডি। চলছে জিজ্ঞাসাবাদ। রাজধানীর শেরেবাংলা নগরে যুবক গুলিতে নিহত। র্যাব বলছে বন্দুকযুদ্ধ। হাজারীবাগের বউবাজারে যুবককে ছুরিকাঘাতে হত্যা। ভারত বাংলাদেশ ট্রান্সশিপমেন্টের প্রথম চালান খালাস আজ। আশুগঞ্জ নৌবন্দর থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নৌপরিবহন মন্ত্রী। ঈদ উপলক্ষে আজ থেকে নতুন নোট ছাড়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সকাল থেকে নোট সংগ্রহে কেন্দ্রীয় ব্যাংকের গ্রাহকদের ভিড়। এবং ঈদের আগে সংস্কার করা না গেলে মেয়র হানি ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল নিয়ে ভোগান্তির আশঙ্কা। টেন্ডার প্রক্রিয়ার অজুহাত কর্তৃপক্ষের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। মাদারীপুরের শিক্ষক রিপন চক্রবর্তীর ওপর হামলার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আটক গোলাম সাইফুল্লাহ ফাহিমকে জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্যানুযায়ী অভিযান চালানো হচ্ছে। এদিকে আটক ফাহিমের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ থেকে তার চাচা ইমদাদুল হককে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে আহত শিক্ষক রিপন চক্রবর্তীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেডিকেলের চিকিৎসক। সকালে রিপন চক্রবর্তী তার স্ত্রী মণিমালার সঙ্গে কথাও বলেন। এ সময় তার সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না বলেও জানান তিনি। গতকাল মাদারীপুর সরকারি নাজিমুদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে গুরুতর আহত করে 3 দুর্বৃত্ত। সাড়ে 8টার সময় ওর সাথে ওর ঘুমটা ভেঙেছে আর কি। চেঞ্জ ছিল আগে একটু কিন্তু ওই সময় ঘুমটা ভেঙেছে। তো আমার সাথে কথা হয়েছে টুকটাক। তো বলেছে যে আর কি এরকম আমার সাথে কেন হলো, আমি তো কারোর শত্রু না, এটা বলেছে আর কি। উনগুলা রিপেয়ার করছি তখন আমরা বোনসের কোনো ইনজুরি পাইনি। তারপর আমরা একটা এক্সরে করতে চাই এবং এই বাইরে যেই ইনজুরিগুলো হয়েছে তার ফলে ব্রেনে কোনো ইনজুরি হয়েছে কিনা এগুলো দেখার জন্য আমরা একটা সিটি স্ক্যান করতে চাই। যারা কুপিয়েছেন তাদের মধ্যে একজন আমরা গ্রেপ্তার করছি এবং তাকে নিয়ে এর সাথে কারা কারা জড়িত আছে তাকে নিয়ে অভিযান পরিচালনা করা হইতেছে অন্যদের ধরার জন্য। অভিযান অব্যাহত আছে, তদন্তের স্বার্থে এখন ফাইনালি কোনো কিছু বলা যাবে না। প্রাথমিকভাবে 3 জনের সংশ্লিষ্টতার কথা পাওয়া গেছে। এদিকে আটক ফাহিমকে গত শনিবার সকাল থেকে খুঁজে না পাওয়ার দাবি করে দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন তার বাবা গোলাম ফারুক। সেখানে উল্লেখ করা হয় রাজধানীর উত্তরার দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকাতে পরিবারের সাথে থাকত ফাহিম। শনিবার সকালে বাসা থেকে বন্ধু শাকিলের সাথে ব্যবহারিক খাতা আনতে যাওয়ার কথা বলে বের হয় সে। পরে ওই দিন বিকেলেই তার বাবার মুঠোফোনে বিদেশ চলে যাওয়ার কথা বলে একটি খুদে বার্তা পাঠায় ফাহিম। এ ঘটনায় তখনই দক্ষিণখান থানায় তার বাবা একটি সাধারণ ডায়েরি করেন। রাজধানীর শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে আইদুল নামের এক যুবক গুলিতে নিহত হয়েছে। র্যাব বলছে বন্দুকযুদ্ধ। র্যাব 2 জানায় গত রাত 2টার দিকে এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে আইদুলকে ঢাকা মেডিকেলে নেয় র্যাব। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। র্যাবের দাবি আইদুল শীর্ষ সন্ত্রাসী আশিকের ঘনিষ্ঠ সহযোগী এবং কারওয়ান বাজারের শীর্ষ চাঁদাবাজ। বন্দুকযুদ্ধের পর অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় র্যাবের 2 সদস্য আহত হয়েছেন। রাজধানীর হাজারীবাগের বউবাজার এলাকায় রাসেল নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্বজনরা জানান গতরাত 12টার দিকে বউবাজারের বেড়িবাঁধ এলাকায় কাজ শেষ করে বাসায় ফিরছিলেন রাসেল। এ সময় দেলোয়ার, খবির ও মুন্সি স্বপন নামের কয়েকজন তার পথ রোধ করে টাকা দাবি করে। টাকা না দেয়ায় তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে মারা যায় রাসেল। এই ঘটনায় হাজারীবাগ থানায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। একজনে কইছে যে আপনার বোন জামাই যে মারতেছে, আমি যত মতো হালাইছি আর দৌড় দিছি। দৌড়া মনে করেন একটারে ধরছিলাম, ওইটা চেহারা দেখে দৌড়া ভাগ দিয়ে পড়ছেন। 2 জনের আমি নাম জানি। এই নুনি এই মানুষটি দিয়ে কোফাইছে আমার পোলারে। নুনি আছে মহিলা, ওই এসে 1 নম্বর স্বামী। হ্যাঁ মাসে যে টাকা আছে আমার পোলার দ্বারা, আমার পোলা দিব করতেন টাকা। আমার পোলা তো হেল্পারি করে। এই যে বউ একটু মাইয়া লইয়া খায়, চামড়া ঠকে হেল্পারি না থাকলে অর্ধার চাই টাকা দিব করতেন। জঙ্গি দমনের অংশ হিসেবে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। 7ম দিনে আটক করাদের মধ্যে 2 জন জামাত কর্মী রয়েছে।
গতরাত থেকে অভিযান চালিয়ে ঝিনাইদহের কোট চাঁদপুর উপজেলা থেকে 2 জন জামাত কর্মী ও এক শিবির কর্মী সহ 4 জনকে আটক করা হয়। এছাড়া টাঙ্গাইল থেকে সন্দেহভাজন 46 জন এবং সাতক্ষীরা থেকে 94 জনকে আটক করা হয়। গাজীপুর থেকে 74 জন, পঞ্চগড় থেকে 38 জন এবং মানিকগঞ্জ থেকে 7 জনকে আটক করা হয়েছে। ভারত বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে আজ। আশুগঞ্জে ভারত থেকে আসা 10,000 টন রড বোঝাই এমভি নিউটেক 6 নামের কার্গো জাহাজের মালামাল খালাসের মধ্য দিয়ে কার্যকর হতে যাচ্ছে এই চুক্তি। এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। এ উপলক্ষে আশুগঞ্জ নৌবন্দরে নৌমন্ত্রী, ভারতীয় হাইকমিশনার, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সহ 2 দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠান চলছে। এরপর আনুষ্ঠানিকভাবে ট্রান্সশিপমেন্টের এই পণ্য খালাস করবেন নৌপরিবহন মন্ত্রী। পরে খালাস করা পণ্যগুলো কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সড়ক পথে ভারতের ত্রিপুরা রাজ্যে পাঠানো হবে। আজ থেকে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের অভ্যন্তর ব্যবহার করতে পারবে ভারত। সেক্ষেত্রে টন প্রতি 192 টাকা করে বাংলাদেশকে শুল্ক পরিশোধ করবে ভারত। গত বছরের 6 জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সই করা নৌ প্রোটোকল চুক্তির অংশ হিসেবেই এটি প্রথম চালান। ভারত বাংলাদেশ নৌ প্রোটোকল চুক্তির আওতায় ট্রান্সশিপমেন্টের 10,000 টন পণ্য নিয়ে সকালে আশুগঞ্জ নৌবন্দরে পৌঁছেছে এমভি নিউটেক 6 নামের একটি কার্গো জাহাজ। এই মুহূর্তে নৌবন্দরে রয়েছেন সহকর্মী সানবীর রূপল। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রূপল, স্বপ্না, এমভি নিউটেক 6 নামে একটি পণ্য পরিবাহী ভারতীয় জাহাজ গতকাল আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌঁছেছে এবং সেই নৌবন্দরটির এখানে এখনো পর্যন্ত সেই 10 টন যে পণ্য সেটি কিন্তু খালাস করা হয়নি। এর কারণ হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের যে একটি নৌ প্রোটোকল চুক্তি, সেই চুক্তিটি আজ কিন্তু আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন হতে যাচ্ছে এবং তারই উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এখন কিন্তু জাহাজটি এখানে জেটিতে ফেরানো অবস্থায় আছে। এবং আমরা দেখাচ্ছি যে আপনি দেখতে পাচ্ছেন যে এমভি নিউটেকের যে জাহাজটি এখানে এসে উপস্থিত হয়েছে, সেই জাহাজটিতে এখনো কিন্তু পণ্যগুলো আছে এবং জাহাজটিকে সুসজ্জিত করে রাখা হয়েছে এবং এখানে বন্দরটিও বেশ সুসজ্জিত করে রাখা হয়েছে, কারণ একটু পরেই উদ্বোধন ঘোষণা করবেন বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রী। এবং সেই যে উদ্বোধনী অনুষ্ঠান সেটি কিন্তু ঠিক বন্দরের পাশেই চলছে এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান, ভারতীয় হাইকমিশনার এবং বাংলা প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন। এছাড়া আছেন অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, যে স্থানীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দও কিন্তু তারা উপস্থিত আছেন। তবে একটি বিষয়ে বলতে চাচ্ছি, সেটি হচ্ছে এই যে পণ্য পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু 192 টাকা হারে তারা মাসুল পাবে এবং যে অর্থটি আসলে 3টি ভাগে ভাগ হয়ে বাংলাদেশ পাবে বা ভারতের পক্ষ থেকে। তবে একটি বিষয় হচ্ছে কি, যে এই আশুগঞ্জ থেকে ত্রিপুরা আগরতলা এই স্থানটি কিন্তু, এই অঞ্চলটি ভারতের কিন্তু কাছে হয়। এই বন্দরটি বেশ গুরুত্বপূর্ণ একটি বন্দর এবং সেই জন্যই এই বন্দরটির যে অবকাঠামো সেই দিকটাও কিন্তু একটু লক্ষণীয় বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অন্য অভ্যন্তরীণ রুটের যে জাহাজগুলো, সেই রুটের জাহাজগুলোও কিন্তু এখানে ভিড়ছে। তবে অভ্যন্তরীণ রুটের জাহাজগুলোর জন্য, পণ্য পরিবহনের জন্য যে সুযোগ সুবিধা রাখা হয়েছে ট্রানজিটের জন্য, সেই সুযোগ সুবিধা কিন্তু আর খুব একটা বাড়েনি বলে আমি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে একটি ক্রেন রাখা আছে। এই ক্রেনটিও কিন্তু স্থায়ী ক্রেন নয় এবং এই ক্রেনটিও কিন্তু আনা হয়েছে অস্থায়ী ভিত্তিতে। এছাড়া এখানকার যে বন্দর যে কর্তৃপক্ষ, এখানকার শুল্ক আরোপ বা শুল্ক অবকাঠামো যে বিষয়গুলো বা এই যে রাজস্বগুলো আদায় করার জন্য যে কাঠামো, সেই কাঠামো কিন্তু এখনো পর্যন্ত খুব একটা প্রস্তুত বলে মনে হচ্ছে না। তবে একটু পরেই এখানে যেটিতে এসে উদ্বোধন করবেন এখানকার উপস্থিত অতিথিরা এবং তারপর থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে নৌ প্রোটোকল চুক্তি, সেই চুক্তিতে কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাবে এবং পরবর্তীতে বাংলাদেশের অভ্যন্তরীণ অন্তত 500 কিলোমিটার নৌপথ ব্যবহার করে ভারত এক স্থান থেকে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাদের পণ্য পরিবহন করবে। তো এই ছিল এখন পর্যন্ত আশুগঞ্জ থেকে পণ্য পরিবাহী জাহাজ নিয়ে এবং ভারতের সাথে বাংলাদেশের নৌ প্রোটোকল চুক্তি নিয়ে সর্বশেষ খবর।
দর্শক, ভারত ও বাংলাদেশ নৌ প্রোটোকল চুক্তির আওতায় ট্রান্সশিপমেন্টের 10,000 টন পণ্য নিয়ে ইতোমধ্যেই কিন্তু আশুগঞ্জ নৌবন্দরে পৌঁছেছে এমভি নিউটেক 6 নামের একটি কার্গো জাহাজ। আর এই বিষয়ে নৌবন্দর থেকে যোগ দিয়েছিলেন জানাতে আমাদের সহকর্মী সানবীর রুপুল। সময় সংবাদে আরও থাকছে। ঈদের বাজারে শিশুদের পোশাকে প্রভাব ফেলছে ভারতীয় সিনেমা কার্টুনের নানা চরিত্র। চাহিদা মেটাতে দেশীয় পোশাকের নামও বদলে দিচ্ছেন বিক্রেতারা। উপরে ঝকঝকে ফ্লাইওভার, নিচে রাস্তা জুড়ে খানাখন্দ, এ যেন আলোর নিচে অন্ধকার। রাজধানীর মেয়র হানি ফ্লাইওভারের নিচের 11 কিলোমিটার সড়কের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি অংশের যাচ্ছে তাই অবস্থা। অথচ ঈদে ঘরমুখী দেশের দক্ষিণ পূর্বাঞ্চলমুখী মানুষ রাজধানী ছাড়বে এই পথ দিয়েই। কর্তৃপক্ষ বলছে টেন্ডার প্রক্রিয়া শেষ না হওয়ায় এই বর্ষা মৌসুমেও হবে না সংস্কার কাজ। তবে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে চলমান থাকবে সাময়িক রক্ষণাবেক্ষণ। বিস্তারিত জানাচ্ছেন রাশেদ বাপ্পি। রাজধানী ছেড়ে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তিতে নতুন মাত্রা যোগ করবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেয়র হানি ফ্লাইওভারের নিচের অংশের এই বেহাল অবস্থা। একে তো ভাঙাচোরা রাস্তা, তার উপর উপচে পড়া পানি। ইট বালু ফেলে সাময়িক মেরামতের চেষ্টা করা হলেও অধরাই থেকে যাচ্ছে কাঙ্ক্ষিত সুফল। ব্যতিক্রম নয় যাত্রাবাড়ি চৌরাস্তা হয়ে পোস্তগোলা, ড্যামরা ও নারায়ণগঞ্জগামী সড়কের অবস্থাও। এই রুটে চলাচলকারীদের ভয়াবহ অভিজ্ঞতার উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে সড়কটি। ঝাঁকুনিতে আমরা অসুস্থ হয়ে পড়ি, সেখানে যদি যারা রোগী বা যারা বয়স্ক তাদের অবস্থাটা তো আরো কষ্টকর। রাস্তার অবস্থা খুবই খারাপ, গাড়ির সকেট জাম্পার থাকে না, গাড়ির পল্লি খাইলে মনে করেন আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়। গাড়ি চলার কোনো সম্ভব না, ডেইলি 2-3টা গাড়ি পল্লি খায়, বৃষ্টি হলে কোমর সময় পানি হয়। 2013 সালে উদ্বোধনের পর মেয়র হানি ফ্লাইওভারের নিচের এই সড়কটির সংস্কার কাজ চললেও তা এখনো শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। আসন্ন ঈদ উল ফিতরের আগে পুরো সড়কটির সংস্কার কাজ শেষ করা না গেলে তা ভোগান্তির বড় কারণ হবে, এমনটাই আশঙ্কা যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের। ঠিকঠাক না করে তাহলে তো ঈদের সময় আরো বেশি ঝামেলা হইব, কারণ যানজট লাগিয়ে থাকবো, যাত্রীগর কষ্ট, আমগর নিজের কষ্ট। এখন তো রাস্তায় যে গাড়ি যাইলে এক গাড়ির সাথে আরেক গাড়ি কাইতে লাগিয়ে যায়, গাড়ি ফাইসা যায়, সামনে নষ্ট হয়ে যায়, গ্যারাজ গ্যাস ভাঙিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর কোটি টাকার সংস্কার কাজ হলেও নিম্নমানের দায়সারা কাজের কারণে টেকসই হয় না তা। তবে বিষয়টি অস্বীকার করে কর্তৃপক্ষ বলছে সড়কে পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ায় ঘটছে বিপত্তি। যাত্রাবাড়ির থেকে চিটাগাং, ডেমরা এবং আপনার নারায়ণগঞ্জে 3 দিকে 1 কিলোমিটার কাজ, ওই কাজটা অ্যাকচুয়ালি এখনো শুরু হয়নি এবং ওই কাজটি শুরু হলে বর্তমানে যে রাস্তা ডেবে যাচ্ছে, ভোগান্তি হচ্ছে, সেটা বলা চলে যে দূর হয়ে যাবে। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করা গুরুত্বপূর্ণ এই সড়কের 3টি অংশের সংস্কার কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে আজ থেকে বাজারে 35,000 কোটি টাকার বেশি নতুন নোট বাজারে ছাড়তে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে নোট সংগ্রহ করছেন গ্রাহকরা। 5টি কাউন্টার থেকে নতুন নোট দেয়া হচ্ছে গ্রাহকদের। সিস্টেম আপগ্রেড হলে রোববার থেকে যারা নোট সংগ্রহ করবেন তারা এরপর 15 দিন আর নতুন কোনো নোট সংগ্রহ করতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এর মধ্যে 15,000 কোটি টাকা নতুন ছাপা হয়েছে এবং খুচরা লেনদেনের সুবিধার্থে 20,000 কোটি টাকার পুরনো নোট রি ইস্যু করা হয়েছে। একজন গ্রাহক 2 থেকে 50 টাকা মূল্যমানের একটি প্যাকেটে মোট 8,700 টাকা বদলে নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল, সদরঘাট, চট্টগ্রাম, খুলনা ও সিলেট অফিস সহ 20টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে নতুন নোট ছাড়া হচ্ছে। সময় সংবাদে আরো থাকছে। আলজেরিয়া সীমান্তের কাছে সাহারা মরুভূমিতে পাওয়া গেল 34 অভিবাসন প্রত্যাশীর লাশ। মৃতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে, টেনশন নয়। দর্শক, শুদ্ধস্বর প্রকাশনের প্রকাশক আহমেদ রশিদ টুটুলকে হত্যার চেষ্টার ঘটনায় শিহাব নামে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করছেন অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারা টাকা দিয়েছে, তো এটি যেটি ওয়েবসাইটে প্রাথমিকভাবে যেটি দেখা গিয়েছে এবং জানা গিয়েছে তাতে এটি একটু মানে বাইরের থেকে এরকম একটা কোম্পানির ওয়েবসাইট রয়েছে, সেখানে অনলাইনে আপনি একটা নির্ধারিত পরিমাণ
টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলার পর ওই অ্যাকাউন্টে ক্লিক করলে দেখা যায় যে কয়েক গুণ বেশি ডলার ওইখানে জমা হয়ে যায়। অর্থাৎ আপনি $100 দিলে ওখানে দেখা যায় কিছুক্ষণের ভিতরেই আপনার ওই যে ওখানে যে বাস্কেট অ্যাকাউন্টে ওখানে $150 $200 পর্যন্ত হয়ে যায়। তো এইভাবে তারা এখন মোট 500 জনের মতো তারা গ্রাহক করেছে, যাদের কাছ থেকে প্রত্যেকে প্রায় আসছে। তাকে এটা যে 100 অ্যাকাউন্ট যদি সে ক্লিক করে তাহলে 100 অ্যাকাউন্টের সমপরিমাণ মানে $100 সমপরিমাণ টাকা তাদেরকে পেমেন্ট করার পর ওইখানে দেখা যায় যে তার অ্যাকাউন্টে দেখাচ্ছে যে সেখানে $150 বা $200 তার জমা হয়ে গেছে। তো এইভাবে ক্লিক করলেই পয়সা, অ্যাকাউন্ট খুললেই পয়সা, যে পয়সা জমা দিবে তার মানে 1.5 গুণ 2 গুণ 3 গুণ পর্যন্ত তার আয় হতে পারে। এইভাবে দর্শক, ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফ করছেন অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। ব্রিটেন ও ইউরোপের বেশ কয়েকটি দেশে রোজা রাখতে হচ্ছে দীর্ঘ প্রায় 18.5 ঘন্টা। প্রবাসী বাংলাদেশিরাও এই কষ্ট সহ্য করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় সিয়াম সাধনা করে যাচ্ছেন প্রতিদিন। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তানভীর হাসান। ইস্ট লন্ডন মসজিদের সময় অনুযায়ী সেহরি রাত 2:39 এবং ইফতার রাত 9:23। প্রায় 18.5 ঘন্টা রোজা রাখছেন ব্রিটেনের ধর্মপ্রাণ মুসলমানরা। কর্মব্যস্ত কঠিন প্রবাস জীবনে রোজা পালনের প্রথমে কিছুটা কষ্ট হলেও ধীরে ধীরে তাতে অভ্যস্ত হয়ে উঠছেন বলে জানালেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা এশিয়ার অন্যান্য দেশের সাথে তুলনা করি, এটা অলমোস্ট 18 থেকে 19 ঘন্টা। প্রথম দিকে একটু কষ্ট হলো, আস্তে আস্তে সয়ে যাচ্ছে। যদিও লম্বা দিন হয়, আমাদের খুব ভালোই চলছে, খুব আরামে চলছে। আমরা সবাই আরামে আস্তে আস্তে রমজান শরীফ পালন করতে আসি। ইফতারের পর মাগরিব, এশা ও তারাবি নামাজ এবং সেহরি খাওয়া সহ রাতের বেশ কয়েক ঘন্টা ব্যস্ত সময় অতিবাহিত করতে হয় ব্রিটেনের মুসল্লিদের। বাংলাদেশে অধ্যুষিত পূর্ব লন্ডনে রমজানের সময় অনেকটাই বাংলাদেশিদের মিলন মেলা বসে। ইস্ট লন্ডন মসজিদে নামাজে আসি, আমাদের অনেক ভালো লাগে, সবার সাথে দেখা হয়, সব ভাইদেরকে দেখতে পাই, সবাই একসাথে ইফতারি করি, তারাবি পড়ি, সেম দেশের মতোই লাগে। এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাই যে আমরা যেন এই লন্ডনে এরকম পরিবেশ সবসময় থাকতে। ব্রিটেন সহ ইউরোপে বসবাসরত মুসলমানদের এবার 30 বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় রোজা পালন করতে হচ্ছে। তবে এবছর গরমের তীব্রতা অনেকটা কম থাকায় কিছুটা স্বস্তির মধ্যে রয়েছেন রোজাদাররা। সময় সংবাদ, লন্ডন। দর্শক, রমজানের শুরুতেই কিন্তু জমে উঠতে শুরু করেছে ঈদ বাজার। এই মুহূর্তে ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর গুলশান এলাকায় আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাজল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুলশানের ডিসিসি মার্কেটে। এখানে মূলত যে দোকানগুলো আছে, যে মার্কেটে যে দোকানগুলো, এই দোকানগুলো সব শ্রেণী পেশার মানুষের জন্য বিভিন্ন পণ্য নিয়ে এই দোকানগুলো। তবে এখানে যে কাপড়ের মলগুলো, শপিং দোকানগুলো একটু কম। তবে এই মার্কেটে বিভিন্ন টেইলার্স আছে, যেখানে বিভিন্ন কাপড়গুলো বানানো হয় টেইলার্সে। সেখানে টেইলারদের সাথে আমি কথা বলেছি। তাদের সাথে মূলত যে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে ঈদকে কেন্দ্র করে মূলত রেডিমেড পোশাকের দিকে ক্রেতাদের ঝোঁক একটু বেশি থাকে। সেই তুলনায় গুলশানের এই এলাকায় যে রেডিমেড গার্মেন্টসগুলো আছে সেটি মূলত তেমনভাবে একটি ঈদকে কেন্দ্র করে প্রভাব পড়ে না। সেক্ষেত্রে এখানে যারা ক্রেতারা আসেন তারা মূলত সারা বছরই এখানে জামা কাপড় বানিয়ে থাকেন। সেক্ষেত্রে আমরা এখন একটি দোকানে ঢুকেছি যেখানে বিভিন্ন কাপড় বিক্রি করা হয় এবং এখানে টেইলার্সের বিভিন্ন কাপড় অর্ডার নেওয়া হয়, যেখানে কাপড় বানানো হয় বিভিন্ন ডিজাইনের। সেক্ষেত্রে এখানে টেইলার মালিক যারা আছেন, টেইলার্সের সংশ্লিষ্ট যারা আছেন, তাদের সাথে কথা বলেছি যে তেমনভাবে ঈদের কোনো প্রভাব এখনো তাদের টেইলার্সে পড়ে নাই, যেটি সারা বছরই তারা কাজ করে থাকেন। সেক্ষেত্রে সারা বছরই একটা প্রভাব আছে তাদের কাপড় বানানোর ক্ষেত্রে। এছাড়া অভিজাত যেগুলো পরিবার আছে, এই পরিবারগুলোর ব্যাপারে তাদের যে মন্তব্য সেটি আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা মূলত রেডিমেড যে পোশাকগুলো আছে তাদের দিকে সেদিকেই বেশি ঝোঁক আছে তাদের। এছাড়া নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত যারা আছেন তারা মূলত এই মার্কেটে, ডিসিসি মার্কেটে আসেন কিছু কাপড় বানানোর জন্য কিংবা কাউকে কোনো গিফট সামগ্রী ঈদকে উপলক্ষে দেওয়ার জন্য। তবে সেই ধরনের যে ক্রেতারা আছে, সেই শ্রেণীর যে ক্রেতারা আছে তারা এখনো ঈদকে কেন্দ্র করে তারা এই মার্কেটে এখনো আসেননি। তবে আমি এক্ষেত্রে এই মুহূর্তে এখানে যারা আছেন মার্কেটে তাদের সাথে কথা বলবো যে ঈদকে কেন্দ্র করে আপনাদের বর্তমান অবস্থাটা কি, বিক্রি একটু বলবেন?
এখনো আসলে ঈদের কেনাকাটা সেভাবে শুরু হয়নি, আমাদের এখানে সেভাবে আসলে বিক্রি শুরু হয়নি। তো মোটামুটি শুরু হয়েছে, যেহেতু আমাদের এখানে আনস্টিচ তো বেশি, থান কাপড় আর আনস্টিচ 3 পিস। তো সাধারণত আমাদের এখানে প্রথমেই রোজার প্রথম দিকেই অর্ডার বেশি হয়। তো এবছর আসলে সেভাবে এখনো দেখা যাচ্ছে না। ওকে দর্শক, আমি এই মুহূর্তে কথা বললাম সংশ্লিষ্ট সাথে। এই ছিল সর্বশেষ ঈদের কেনাকাটার ডিসিসি মার্কেটে। তবে আগামীতে ঈদকে সামনে রেখে তারা আশান্বিত যে আরো বেশ কিছু অর্ডার এবং তারা কাজ করতে পারবেন। সবটা এই ছিল ডিসিসি মার্কেট থেকে ঈদের কেনাকাটার সর্বশেষ খবর। দেখছেন সময় সংবাদ। ঢাকা কেন্দ্রীয় কারাগারের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বর্তমান পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। কার প্রতি যদি কোনো কর্তৃপক্ষের শুভ দৃষ্টি যদি না থাকে, যে কোনো কারণেই হোক না কেন, সুতরাং তোমাকে শাস্তি হিসেবে ঠিক টয়লেটের পাশে তোমার ঘুমানোর ব্যবস্থা করে দেব, এটি যেন না হয়। যেখানে দুর্গন্ধের জন্য মানুষ এমনি কিছুক্ষণ বসে থাকতে পারে না, সেইখানে যদি তাকে ঠেলে দেওয়া হয় যে তোমাকে রাত্রি যাপন করতে হবে, তাহলে এটি আরেকটা নরক যন্ত্রণা। এবং এইরকম কেউ যেন তার স্বেচ্ছায় এরকম স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে যেন বন্দীদের সঙ্গে আচরণ করতে না পারেন, সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়, সেই ব্যাপারে সজাগ থাকতে হবে এবং এই ব্যাপারটি তাদেরকেই নিশ্চিত করতে হবে। দেশের বাইরের খবর। আলজেরিয়ার সীমান্তের কাছে সাহারা মরুভূমিতে 34 অভিবাসন প্রত্যাশীর লাশ পাওয়ার কথা জানিয়েছে নাইজার সরকার। বুধবার এক বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে শিশু ও নারীর সংখ্যা বেশি। 6 থেকে 12 জনের মধ্যে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। আসামাকা শহরের কাছে মরুভূমিতে তাদের লাশ পাওয়া যায়। নিহতদের মধ্যে 2 জন নাইজেরীয় বলে নিশ্চিত হওয়া গেছে। নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী বাজুম মোহাম্মেদ জানান, খাবার ও পানির অভাবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দালাল চক্র এসব হতভাগ্য মানুষকে মরুভূমিতে ফেলে রেখে পালিয়ে গেছে বলেও জানান তিনি। সাব সাহারা থেকে নাইজার হয়ে অভিবাসন প্রত্যাশীরা ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। এদিকে মধ্য আমেরিকা থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে অন্তত 100 আফ্রিকানকে আটক করেছে হন্ডুরাস। নিকারাগুয়া সীমান্তের কাছে মঙ্গলবার নারী ও শিশুসহ তাদের আটক করা হয় বলে জানায় দেশটির সরকার। ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপ খেলতে আসা আলবেনিয়াকে 2-0 গোলে হারিয়েছে ফ্রান্স। শেষ মুহূর্তে গ্রিজমান ও পায়েতের গোলে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেল ফ্রেঞ্চরা। এতে 2 ম্যাচ মিলে 6 পয়েন্ট পাওয়ায় 1 ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা। এবারের ইউরো চ্যাম্পিয়নশিপ শুরুর আগ থেকে দলের বেশ কয়েকজন তারকা খেলোয়াড়ের অনুপস্থিতি বেশ চাপে রেখেছিল ফ্রান্সের ইউরো স্কোয়াডকে। তবে প্রথম ম্যাচে রোমানিয়ার বিপক্ষে দলীয় নৈপুণ্যে 2-1 গোলে জয়ে সবার ধারণা পাল্টে দেয় পায়েত গ্রিজম্যানরা। এর ধারাবাহিকতায় দ্বিতীয় ম্যাচে স্তাদে ভেলদ্রোমে আলবেনিয়ার মুখোমুখি হয় ফ্রান্স। ম্যাচের শুরু থেকেই আলবেনিয়ার বিপক্ষে আক্রমণাত্মক খেলতে থাকে ফ্রেঞ্চরা। ম্যাচের 4 মিনিটেই অলিভার দিমিত্রি পায়েতের ফ্রি কিক থেকে পাওয়া বল অলিভার জিরাউড হেড করলেও তা গোল পোস্টের ওপর দিয়ে চলে যায়। ফলে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় ফ্রেঞ্চরা। রক্ষণাত্মক খেলা আলবেনিয়াও মাঝে মধ্যে আক্রমণ হানতে থাকে ফ্রেঞ্চ দুর্গে। 44 মিনিটে আলবেনিয়ান মিডফিল্ডার লেদিয়ান মেমুসাজের অসাধারণ ফ্রি কিক অল্পের জন্য গোলপোস্টের উপর দিয়ে চলে যাওয়ায় বিরতির আগেই এগিয়ে যাওয়ার সুযোগ হারায় জিওভান্নির শিষ্যরা। ফলে গোলশূন্য থেকে বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরেই প্রতিপক্ষের ডি বক্সের ভেতর মাতুইদির পা ছুঁয়ে আসা বলকে নাগালে পেয়েও গোল করতে পারেননি কিংসলে কোম্যান। বারবার চেষ্টার পরও যখন গোল হচ্ছিল না, তখন মার্শাল, কোম্যান ও জিরাউডকে উঠিয়ে নিয়ে পগবা, গ্রিজম্যান ও গিগনাককে মাঠে নামান কোচ দিদিয়ের দেশচাম্পস। আর মাঠে নেমেই দলকে লিড এনে দেন অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার অ্যান্থনি গ্রিজম্যান। ম্যাচের 90 মিনিটে আদিল রামির ক্রস থেকে পাওয়া বলে গোল করেন তিনি। অতিরিক্ত সময়ে লিডটাকে দ্বিগুণ করে আলবেনিয়াকে হতাশায় ডোবান প্রথম ম্যাচের জয়সূচক গোলদাতা দিদিয়ের পায়েত। পিয়েরে গিগনাকের বাড়িয়ে দেয়া বল প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে গোল করে স্বাগতিক হাজারো সমর্থকদের জয়ের আনন্দে ভাসান পায়েত। এই জয়ে ফ্রান্স নকআউট পর্ব নিশ্চিত করলেও প্রথমবারের মতো ইউরো খেলতে আসা আলবেনিয়ার বিদায় নিশ্চিত হয়ে গেছে। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মাদারীপুরে শিক্ষক হত্যা চেষ্টায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত। আটক ফাহিম 4 দিন আগে নিখোঁজ ছিল দাবি করে জিডি। চলছে জিজ্ঞাসাবাদ।
রাজধানীর শেরে বাংলা নগরে যুবক গুলিতে নিহত, র্যাব বলছে বন্দুকযুদ্ধ। হাজারীবাগের বউবাজারে যুবককে ছুরিকাঘাতে হত্যা। ভারত বাংলাদেশ ট্রান্সশিপমেন্টের প্রথম চালান খালাস আজ। আশুগঞ্জ নৌবন্দর থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নৌ পরিবহন মন্ত্রী। ঈদ উপলক্ষে আজ থেকে নতুন নোট ছাড়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সকাল থেকে নোট সংগ্রহে কেন্দ্রীয় ব্যাংকে গ্রাহকদের ভিড়। এবং ঈদের আগে সংস্কার করা না গেলে মেয়র হানি ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল নিয়ে ভোগান্তির আশঙ্কা। টেন্ডার প্রক্রিয়ার অজুহাত কর্তৃপক্ষের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।